সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি, তবে বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি আওয়ামী লীগে এবং সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয়ের কথা বলছেন আওয়ামী লীগ প্রার্থীরাই। অন্যদিকে নিষ্ক্রিয়তার অভিযোগে বিএনপির ঢাকা মহানগর কমিটি ভেঙে দিতে চাপ হাইকমান্ডের উপর, গণমাধ্যমে আসে এমন খবর। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় তৃণমূলে জোয়ার ভাটা। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, বিএনপি দলীয় হুইপ, আছেন আহসানুল ইসলাম টিটু এমপি, সংসদ সদস্য টাঙ্গাইল 6। এছাড়া আমরা আশা করছি অল্প কিছু সময়ের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন জায়েদুল হাসান পিন্টু, সম্পাদক ডিবিসি নিউজ। দর্শক, আপনার ওই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন, এর জন্য টেলিভিশনের পর্দায় নম্বর ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। সীমান্ত অঞ্চল ছাপিয়ে লাগামহীন করোনা সংক্রমণ, প্রায় 2 মাসে সর্বোচ্চ 82 জনের মৃত্যু। খুলনা ও রাজশাহীতেই মারা গেছেন 42 জন। সোমবার থেকে ফাইজারের টিকা প্রয়োগ। রাজধানীর বংশালে নিখোঁজের একদিন পর নির্মাণাধীন ভবন থেকে কিশোরের লাশ উদ্ধার। মুক্তিপণ না পেয়ে হত্যা দাবি পরিবারের, খতিয়ে দেখছে পুলিশ। মুজিব শতবর্ষে আরও 1.5 লাখের বেশি পরিবার পেল মাথা গোজার ঠাঁই। বাড়ি ও জমির দলিল হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী। সেনাবাহিনীতে আধুনিক মিসাইল সিস্টেমের উদ্বোধন। সারা দেশে মোটর চালিত রিকশা, ভ্যান চলাচল নিষিদ্ধ করল সরকার। পর্যায়ক্রমে বন্ধ হবে নসিমন, করিমন, ভটভটিও। নির্ধারিত স্থান ছাড়া আদায় হবে না টোল। এবং জাতিসংঘের প্রস্তাবে নেই রোহিঙ্গা প্রত্যাবাসন। ক্ষোভ দেখিয়ে মিয়ানমারের বিরুদ্ধে ভোটই দিল না বাংলাদেশ। সঠিক কূটনৈতিক সিদ্ধান্ত বলছেন বিশ্লেষকরা। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনা যেতে চাই। বলছি আজকে আলোচনার শিরোনাম তৃণমূলে জোয়ার ভাটা। শুরুতে যেমন বলছিলাম যে ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে, বিএনপি অংশ নিচ্ছে না। স্থানীয় সরকার নির্বাচনগুলোতে শুরুতে অংশ নিল, এখন আর তারা নিচ্ছেন। অন্যদিকে আওয়ামী লীগে বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি। খোদ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা নির্বাচন সুষ্ঠু হবে সেটি নিয়ে সংশয় প্রকাশ করছেন। এসব সহ অন্যান্য সমসাময়িক বিষয়ে আলোচনা করব। শুরুতে ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, আপনার সঙ্গে যুক্ত হতে চাই। বলছিলাম মহানগর কমিটি ভেঙে দিতে হাইকমান্ডের উপর চাপ। গণমাধ্যমে এরকম খবর আমরা দেখছি। বিএনপি মহাসচিব সেখানে একটি কর্মসূচিতে বলেছেন মহানগর নেতাদের উদ্দেশ্য করে, শুধু কমিটি পেলেই হবে না, কমিটি পাওয়ার পরে কাজ করতে হবে। এবং গত কয়েক বছরে আপনাদের ক্ষমতার বাইরে তো আছেনই, এর মধ্যে বেগম জিয়া দণ্ডিত হয়েছেন, কারাগারে ছিলেন। বেগম জিয়াকে শুরুতে আপনার স্লোগান ছিল যে নেত্রীকে জেলে নিতে দেব না, তারপরে স্লোগান ছিল নেত্রীকে জেলে থাকতে দেব না। কিন্তু কোনো কার্যক্রমই সফল করতে পারেননি, এবং পারেননি যে এই আলোচনাটা দলের ভিতর থেকে অনেকেই করছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে অনেকগুলো প্রসঙ্গ অবতারণা হয়েছে। দেখুন, বিএনপি তার কমিটি কোনটা রাখবে কোনটা ভাঙবে সেটা একেবারেই বিএনপির নিজস্ব দলীয় ব্যাপার এবং দলীয় সিদ্ধান্ত। আর যেহেতু সিদ্ধান্ত কোনো একক ব্যক্তি কাছ থেকে আসবার কোনো কারণে, গণতান্ত্রিক দল, আমাদের চেয়ারপারসন আছেন, অ্যাক্টিং চেয়ারম্যান আছেন, আমাদের স্ট্যান্ডিং কমিটি আছে, আমাদের কেন্দ্রীয় কমিটি আছে। সুতরাং একটা আলাপ আলোচনার মধ্যে দিয়েই গণতান্ত্রিক পদ্ধতিতেই ঠিক হবে। আর বিএনপি কিছু করতে পারলো না বা বিএনপি কোনো আন্দোলনে সফল হলো না, যে কথাটি আপনি বলছিলেন, দেখুন, আমরা যখন একটি দল আরেকটি দলকে প্রতিপক্ষ হিসেবে আমরা যখন মাঠে নামি তখন একরকম, কিন্তু যখন আমাকে পুরো রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে দাঁড়াতে হয়, যখন আমাকে একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দাঁড়াতে হয়, যখন আমাকে একটা একনায়কতান্ত্রিক সরকারের বিরুদ্ধে দাঁড়াতে হয় যে প্রত্যেকটা অর্গানকে, রাষ্ট্রের প্রতিটা অঙ্গকে একীভূত করে ফেলেছে, তখন ডেফিনেটলি সেই লড়াইটা খুব সহজ হয় না। পৃথিবীর কোনো দেশেই এই লড়াই খুব সহজ হয়নি। বিএনপি কিন্তু লড়াইয়ের মধ্যেই আছে, এবং গত এক যুগে বিএনপি তার অসংখ্য নেতাকর্মীকে হারিয়েছে, অসংখ্য নেতাকর্মী বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে, অসংখ্য নেতাকর্মী গুমের শিকার হয়েছে, অসংখ্য নেতাকর্মী মাথায় মামলা নিয়ে ঘুরছে। আমি অসংখ্য নেতাকর্মী বলবো না, আমি বলবো বিএনপির একেবারে টপ থেকে, বিএনপি চেয়ারপারসন থেকে শুরু করে তৃণমূলের যেই সমর্থকটি আছে আমাদের বিএনপির, সেই পর্যন্ত কিন্তু মামলা। এবং আমি আমার এলাকার কথা বলতে পারি, ব্রাহ্মণবাড়িয়া হেফাজতের ঘটনার পর থেকে আমাদের যে সমর্থক, অ্যাক্টিভ কর্মীও না, একেবারেই নিরীহ সমর্থক, যে হয়তো সে ভোট আসলে ভোটটা
ধানের শীষে দেয়, সেই ব্যক্তিটিও ঘরে থাকতে পারে নাই। পুরো রমজান মাস জুড়ে আমার কাছে টেলিফোন এসছে, আপা আমি ঢাকায়, কেউ বলছে আমি নরসিংদীতে, কেউ বলছে আমি নারায়ণগঞ্জে, কেউ বলছে আমি সাভারে আছি, মানে এলাকাতে কেউ নাই। সুতরাং এই যে একটা নিপীড়ন নিষ্পেষণের মধ্যে দিয়ে গত এক যুগের বেশি সময় ধরে বিএনপি গেছে এবং পরিকল্পিতভাবে বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, পরিকল্পিতভাবে বিএনপিকে একেবারে মিশিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। দেখুন, কিছুদিন আগে গুম প্রসঙ্গে আমি বলি, তোহার কথাটা খুব আলোচিত হয়েছে। আমরা অতীতেও দেখেছি অসংখ্য মানুষকে এই সরকার নাই করে ফেলেছে। তার মধ্যে চৌধুরী আলম, ইলিয়াস আলী, হিরু, পারভেজের মতন আমাদের রাজনৈতিক সাজেদ, আমাদের রাজনৈতিক কর্মীরা যেরকম আছেন, একই সঙ্গে কিন্তু যারা হয়তো সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নন কিন্তু তারা মুক্ত মত প্রকাশে বিশ্বাস করেন, সেরকম সাংবাদিকদেরকেও আমরা দেখেছি। এবং এখন আমরা দেখছি ইসলামিক বক্তা থেকে শুরু করে যাদের মতের সাথে হয়তো সরকারের মিলছে না, কিংবা সরকারের কোনো একটা গোষ্ঠী তাদের উপরে কোনো কারণে বিরাগ ভাজন হয়েছেন তারা কোনো কারণে, তাদেরকেও দেখা যাচ্ছে যে নাই করে ফেলা হচ্ছে। এবং তারা যখন ফিরে আসছেন তখন কিন্তু তাদের মুখ থেকে আমরা কোনো কথা শুনছি না, আমরা সরকারের বয়ান শুনছি। তোহার ক্ষেত্রে এক্স্যাক্টলি কিন্তু তাই হলো। আমরা কিন্তু সরকারের বয়ানটা, যে তিনি কোথায় ছিলেন, খুব অদ্ভুত ব্যাপার, তিনি যে বাড়িতে ছিলেন সেই বাড়ির এক মহিলা সদস্য ছাড়া আর কেউ জানে না, তার বন্ধুর মার কথা বলছি, তার বন্ধুর মা ছাড়া আর কেউ জানে না, তার বন্ধু পর্যন্ত জানে না যে তিনি সেই বন্ধুর বাড়িতে ছিলেন। এরকম তো অতীতেও আমরা নজির দেখেছি। আমি একটু অরাজনৈতিক কিছু উদাহরণ দিই, তাহলে আমি বর্তমান প্রেক্ষাপটটা বোঝাতে পারবো। যে আপনি যদি চিন্তা করেন যে রেজওয়ান, আমাদের বেলার যিনি আপা, রেজওয়ান আপার হাজব্যান্ডও কিন্তু নাই হয়ে গিয়েছিলেন। একজন কূটনীতিকের কথা আমরা জানি, তিনি বেশ কয়েকদিন নিখোঁজ থাকার পর ফিরে এসেছেন, মারুফ-জামান। তার মুখ থেকে কিন্তু আমরা কোনো কথা শুনিনি। একজন আইসিটি কর্মকর্তার নাম আমরা জানি, যিনি বেশ লম্বা সময় নিখোঁজ থাকার পর যখন ফিরে এসেছেন তার মুখে আমরা কিছু শুনিনি। আমরা এরকম অরাজনৈতিক, যেমন কাজলের কথা আমি ফর এক্সাম্পল বলতে পারি, 53 দিন তিনি নিখোঁজ ছিলেন এবং তিনি বলছেন যে ওই সময় আসলে আমার সাথে যা ঘটেছে এটা বলবার মতন সাহস, মানে এইটুকু উনি বলেছেন, ওটা বলবার মতন সাহস নাই, এইটুকু উনি অন্তত বলেছেন। আমরা তো এরকম আরো সাংবাদিককে দেখেছি যারা হয়তো কিছুটা কথা বলেছেন কিন্তু পুরোপুরি তাদের কাছ থেকে আমরা সত্যটা জানতে পারিনি। এটা যদি হয় যারা স্বাধীন মত প্রকাশে বিশ্বাস করে, নিজস্ব চিন্তা বলতে সাহস রাখে, এই মানুষগুলোর অবস্থা, তাহলে যারা সরাসরি সরকারের প্রতিপক্ষ এবং বৃহত্তম প্রতিপক্ষ এবং সরকার বিশ্বাস করে যে আজকে যদি তারা একটা সুষ্ঠু নির্বাচন দেয়, সেটা জাতীয় থেকে শুরু করে আমি ইউনিয়ন পরিষদের নির্বাচন পর্যন্ত বলছি, তৃণমূলের নির্বাচন পর্যন্ত, তাহলে চোখ বন্ধ করে বিএনপির যে প্রার্থী তিনি জয়লাভ করবেন। সেরকম একটা দলের উপর কি ধরনের প্রেশার থাকতে পারে সেটা খুব সহজেই অনুমেয়, এবং সেই প্রেশারটাকে নিয়েই কিন্তু আমাদের কাজ করতে হয়। সুতরাং আমাদের মহাসচিব যে কথাটি বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি বলবো দলীয় প্রেক্ষাপটে এবং জাতীয় প্রেক্ষাপটেও, যে দলের দায়িত্ব যখন কেউ পায় তখন তাকে সেই দায়িত্বটা তার সাধ্যমতো, আমরা জানি নানান রকম চাপ আছে, সরকারি তরফের চাপ আছে, মামলার চাপ আছে, হারিয়ে যাবার, গুম করে ফেলবার ভয় আছে, এমনকি বিচার বহির্ভূত হত্যা দিয়ে মেরে ফেলবার ভয় আছে। আমরা তো দেখেছি, এবং আমরা দেখেছি যে আমাদের সভাগুলোতে কিভাবে পাখির মতন পুলিশ গিয়ে উপস্থিত হয়েছে এবং রাইফেল পিস্তল দিয়ে থ্রেড দিয়ে সভা ভঙ্গ করে ফেলেছে। এমনকি চার দেয়ালের মধ্যে আমাদের কর্মী সভার মধ্যেও কিভাবে পুলিশের আক্রমণ আমরা দেখেছি, সরকারি দলের আক্রমণ দেখেছি, হেলমেট বাহিনীর আক্রমণ দেখেছি, ক্যাডার বাহিনীর আক্রমণ দেখেছি। এগুলোর মধ্যে দিয়ে আমাদের পথ চলতে হয়। সুতরাং মহাসচিব তার অবস্থান থেকে খুব সঠিকভাবে বলেছেন যে দায়িত্ব দেওয়া হচ্ছে বা যে দায়িত্ব পাবেন তাকে সেই দায়িত্বটি সঠিকভাবে পালন করতে হবে, এবং তাদের নানান সীমাবদ্ধতার মধ্যে থেকে দায়িত্ব পালন করতে হয়। এটা তারাও জানে, আমরাও জানি, দলও জানে, হাইকমান্ডও জানে, সবাই জানে। সেইটার মধ্যে থেকে বেস্ট পারফরমেন্স কিভাবে করা যায় সেটারই উনি বলছেন। আরেকটা বিষয় আপনি কথা বলছিলেন যে আওয়ামী লীগের প্রার্থীর ছড়াছড়ি তো হবে। আপনি দেখেছেন যে মাত্র 3টা সংসদীয় আসনের নির্বাচনে 94 জন প্রার্থী তাদের রেডি হয়ে গেছে। কথা হচ্ছে আপনি এখন সরকারি দলের সঙ্গে থাকলে 1000 কোটি টাকার মালিক হতে পারবেন, টাকা পাচার হয়ে যাবে অর্থমন্ত্রী জানতে পারবে না, নতুন দরিদ্রের সংখ্যা তিনি জানতে পারবেন না, আপনি টাকা 1000 কোটি টাকা আপনার ড্রয়ারে চলে আসবে, তখন তো আপনার ইউপি নির্বাচনে যেমন প্রার্থীর ছড়াছড়ি থাকবে, আপনার সংসদীয় আসনের নির্বাচনে এবং তাদের যুক্তির পাশাপাশি আরেকটি যুক্তি তো দেওয়া যায় যে বিএনপি যখন নির্বাচনে থাকবে না তখন আওয়ামী লীগের প্রার্থীরা বা যারা মনোনয়ন প্রত্যাশী তারা তো মনে করবেন যে নির্বাচন জয়টা মনে হয় আমার জন্য সহজ হবে, এই কারণে এই প্রার্থীর সংখ্যাও বেশি হবে, সেটি হোক ইউনিয়নে হোক জাতীয় নির্বাচন হতে হবে।
নির্বাচন মানেটা কি? নির্বাচন মানে হচ্ছে জনগণ গিয়ে তার ভোটটা সেখানে প্রয়োগ করবে। সেই জায়গাটা যখন রুদ্ধ হয়ে যায় তখন অন্য দল আসলো কি আসলো না সেটা তো খুব একটা ডিফারেন্স মেক করে না, কারণ শুরুতেই বলা হয় নৌকা মানে জয়। আপনার মনে আছে নিশ্চয়ই স্থানীয় সরকার নির্বাচনগুলোতে আওয়ামী লীগের কিছুদিন আগেও তাদের যে স্থানীয় নেতারা আছেন ঠিক তারা যে ভাষায় কথা বলেছেন যে যদি নৌকায় ভোট না দাও তাহলে এলাকায় থাকতে পারবা না, যদি নৌকার ভোট না আসে, ভোট করার কায়দা আছে, সেই কায়দা মতো যদি ভোট না হয় তাহলে এলাকায় আগুন লাগাই দিব। এই কথাগুলো তো গণমাধ্যমে আমরা দেখেছি, এবং এক একটা জায়গায় যেভাবে ভীতির পরিবেশ তৈরি করা হচ্ছে, যেভাবে ত্রাসের পরিবেশ তৈরি করা হচ্ছে, এবং যে কোনো উপায়ে জিতবার যে একটা সংস্কৃতি বাংলাদেশে চলছে, সে একেবারে জাতীয় নির্বাচন থেকে শুরু করে ইউপি পর্যন্ত, সেই জায়গাটাতে তো আপনি অন্য দলের আসলে সেই সুযোগটাই নাই। ধন্যবাদ টিটু ভাই। শুনছিলেন বেশ রুমিন ফারহানা এমপি বলছিলেন, সঙ্গে আমি আরেকটি বিষয় আপনাকে একটু যোগ করতে চাই। আপনি হয়তো বলবেন যে এই যে প্রার্থীর ছড়াছড়ি, বিদ্রোহী প্রার্থী ইত্যাদি বহিষ্কার করা হয়েছে 19 জনকে এখন পর্যন্ত শুধুমাত্র বরিশাল বিভাগে। তো এখন আপনি তো বলবেন যে বড় দলের প্রার্থী সংখ্যা বেশি হবে, প্রতিযোগিতা বেশি হবে, কিন্তু সেগুলো কি সবসময় প্রতিযোগিতায় থাকে, নাকি কখনো কখনো প্রতিযোগিতাটা আমরা কোন দলের রূপ নিতেও দেখি অনেক জায়গায়? এটি কেন বিএনপি যে অভিযোগ করে যে তাদেরকে মাঠে থাকতে দেওয়া হয় না বলেই আপনাদের দলের নেতারা কর্মীরা নিজেরাই দ্বন্দ্বে জড়ান? ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় আজকে ব্যারিস্টার রুমিন ফারহান নিজের চেহারাটা আয়নায় দেখে আসেন নাই। উনি যেভাবে গণতন্ত্র, নির্বাচন মানে কি এগুলো বলে গেলেন, উনি কিভাবে ভুলে গেলেন যে ৭৫-এর পরে এই ২১ বছর বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতার বাইরে ছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাধ্যমে যেভাবে সংবিধান গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে, এদেশের নির্বাচন পদ্ধতিটিকে সামরিক শাসনের মাধ্যমে যেভাবে কলঙ্কিত করা হয়েছে, সেই দলের একজন সংসদ সদস্য হয়ে এবং সেই দলের সংসদের একজন হুইপ যেভাবে কথা বলল, আমার মনে হয় এরপরে নিজেদের ইতিহাসটা আমি বলতে চাই না, কারণ এটা সারা দেশের মানুষ জানে, এটা সবাই জানে, বাট ওনাদের উচিত যে একটু নিজেদের ইতিহাসটা একটু দেখে তারপরে এই কথাগুলি বলা। বাংলাদেশ আওয়ামী লীগ একমাত্র গণতান্ত্রিক দল যাদের জন্ম হয়েছে সাধারণ মানুষের মাধ্যমে, লড়াই সংগ্রাম করে পাকিস্তানিদের বিরুদ্ধে, সামরিক শাসকদের বিরুদ্ধে, জেল জুলুম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের বেশিরভাগ সময়টাই কাটছে তার যুবক অবস্থায় রাজনীতির জেলখানায়, এবং সবাই আমরা দেখছি। এবং পরবর্তীতে ৭৫-এর পরবর্তীতে কি হয়েছে সেটারও ইতিহাস জানি। ৭৫ বাদ দিলাম, সেটা হয়তো অনেক আগে ছিল, আমিও ছিলাম না, উনিও ছিল না। ২০০১ থেকে ২০০৬-এর যে শাসন, যেটার মধ্যে আমি অন্তত কিঞ্চিত হইলেও ওনাদের দক্ষ প্রশাসন আমরা দেখেছি, ওনারা কিভাবে করেছে, অপারেশন ক্লিন হার্ট বলেন, ওর নাম জানি কি, আমাদের একজন জাতীয় নেতা তখন ছিল না, যে আমাদের সাবের হোসেন চৌধুরী, এখন আমাদের সংসদ সদস্য, ওনার নামে ময়মনসিংহে প্লেট চুরির মামলা দেওয়া হয়েছিল। আমরা একটা করছিলাম, মানববন্ধন করতে চাইছিলাম সারা বাংলাদেশে, ওখানে আমাদের দাঁড়াইতেও পর্যন্ত দেয় নাই। এখন আবার ফজলুল হক মিলনের বিরুদ্ধে আপনারা পুকুরের মাছ চুরির মামলা দিয়েছেন। না, সেইটা এক একটা জায়গায় এক একটা প্রেক্ষাপটে, আমি বলতেছি যে জাতীয় পর্যায়ের যে জিনিসগুলা, সেই জিনিসগুলাই আমি উল্লেখ করতেছি যে এইটা আমাদের এই মধ্যেই কিন্তু আমাদের চলতে হয়েছে। এবং ওনারাও কিন্তু ৯৬-তে নির্বাচন করছিলেন, জনগণ বিচ্ছিন্ন, ৩ মাসও টিকতে পারে নাই। জনগণ আমাদের সাথে আছে, আমাদের ক্ষমতার উৎস জনগণ, তাদেরকে নিয়েই আমরা রাজনীতি করি। এখন আসি আপনার প্রশ্নের যে উত্তর, যেটা আপনি আসলে আমার কাছে জানতে চেয়েছেন। আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে আপনারা অবশ্যই জানেন এবং যারা দেখছেন দর্শকরা তারাও জানেন, আমাদের সবচাইতে বড় নির্বাচনের আয়োজনটা হলো এই ইউনিয়ন পরিষদের নির্বাচন। এবং ইউনিয়ন পরিষদের নির্বাচন এর সাথে আবার প্রত্যেকটা ওয়ার্ডে একজন করে মেম্বার, এবং তার সাথে আবার ৩ জন করে মহিলা মেম্বার, ১২ জন মেম্বারের নির্বাচন হয়। এবং এই নির্বাচনটা অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক একটা নির্বাচন হয়, কারণ একটা ছোট জায়গার মধ্যে সবাই সবাইকে চিনে, সবাই সবাইকে জানে। আর এই দলীয় মার্কা দেওয়ার পরে যে জিনিসটা হয়েছে, আপনি জানেন যে কোনো নির্বাচন করতে হলে, ক্যাম্পেইন করতে হলে আপনার একটা কর্মী বাহিনী লাগে। আগে যেটা আমরা ছোটবেলায় দেখেছি, বা আমরা যখন শুরুতে রাজনীতি করছি, যখন প্রতীক ছিল না, তখন কিন্তু পরিবার, নিজের গ্রাম, নিজের কেন্দ্র, এভাবেই কিন্তু নির্বাচনটা তারা আয়োজন করছে তৃণমূল পর্যায়ে, বিশেষ করে ইউনিয়ন পরিষদে, লোকাল গভর্নমেন্টের নির্বাচনে। বাংলাদেশ আওয়ামী লীগের মতো ওয়ার্ড পর্যায়ে কমিটি আছে, ইউনিয়ন পর্যায়ে কমিটি আছে, ছাত্রলীগ আছে, যুবলীগ আছে, মহিলা আওয়ামী লীগ আছে। এই যে বিশাল কর্মী বাহিনী, যে কোনো প্রার্থীর জন্য এটা একটা বড় ব্লেসিং, যে আমার একটা সেট কর্মী বাহিনী। যখনই একটা আওয়ামী লীগের প্রার্থী হয়, বা যে কোনো দলের, ইভেন আমি বলবো না বিএনপি যত হোক, বিএনপি হোক বা যে কোনো দল হোক, তার একটা দলের একটা কর্মী বাহিনী থাকে, শুধুমাত্র তার পরিবার বা ব্যক্তি না। সো এই কর্মী বাহিনীকে নিজের পক্ষে নেওয়ার জন্য সবাই দলের মনোনয়নটা চায়, প্রতিযোগিতাটা একটু
বেশি থাকে। আর সেই সাথে যখন বিএনপি নির্বাচনে যায় না বা বিরোধী দলগুলি নির্বাচনে যায় না, মার্কার নির্বাচন, তখন কি হয় যে এই যে যারা দলের মনোনয়ন পাচ্ছে না, নিজের যোগ্যতা দেখানোর জন্য মনে করে তারা যে হয়তো একটু লিনিয়েন্ট হবে, আমি যদি জিতে আমার সক্ষমতা দেখাইতে পারি, আমি তো আর অন্য প্রতীকে নির্বাচন করতেছি না, আমি তো বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আমি তো আওয়ামী লীগেরই লোক, আমি যদি প্রতিদ্বন্দ্বিতা করে নিজেকে যোগ্যতা প্রমাণ করতে পারি তাহলে হয়তো আমাকে ক্ষমা করবে এবং আমি মানুষের কাছাকাছি এসে এলাকার দলের লোকের কাজ করার, এই জন্য এই প্রতিযোগিতাটা হয়। এবং এই প্রতিযোগিতাটা মানে আগেও ছিল, এখনো আছে। আপনি আমাদের পার্শ্ববর্তীদের ভারতে পশ্চিমবঙ্গের নির্বাচন দেখেন, সহিংসতা বলেন, ক্ষমতার দাপট বলেন, এটা কিন্তু আমাদের এই বাঙালিদের মধ্যে নির্বাচনটা হলো একটা উৎসব। বিশেষ করে ইউনিয়ন পরিষদ নির্বাচনটা, ওয়ার্ডের যেখানে মেম্বার, আপনি চিন্তা করেন একটা ছোট্ট ওয়ার্ডে মানে 1,500-2,000 ভোট, অনেক জায়গায় উৎসব অবশ্যই, কিন্তু জিটু ভাই বিএনপির অনুপস্থিতিতে সেটি কি মরিয়া উৎসবের রূপ নিচ্ছে কিনা? না, আমি মরিয়া উৎসব বলবো না, সেখানে উৎসাহ উদ্দীপনাটা আমি যেটা বললাম, মানে আমি দেখেন আমার 20টা ইউনিয়ন, আমার 2টা উপজেলায় 20টা ইউনিয়ন, আমি সবাই দেখতেছি প্রথমে তারা চেষ্টা করবে হলো দলের মনোনয়নটা সিকিউর করতে। অনেক সময় দেখা যায় যে প্রেক্ষাপটের কারণে মানুষকে মূল্যায়ন করতে হয়, তার হয়তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, হয়তো বাবা এই দলের জন্য মুক্তিযুদ্ধে প্রাণ দিছেন, অনেক কন্ট্রিবিউশন হয়তো কাউকে আমাদের অনেক সময় দিতে হয়। কিন্তু আবার দেখা আছে যে তৃণমূলের একজন খেটে খাওয়া মানুষ, সে চ্যালেঞ্জে এমনভাবে হয়। আর আমাদের দেশের মানুষের মধ্যে একটা প্রবণতা আছে যে পেল না, তার প্রতি একটা সিম্প্যাথি গ্রো করে। তো এই সিম্প্যাথির কারণেও অনেক সময় তারা দেখা যায় যে একটা বলিষ্ঠ ভূমিকা নেয়। আবার ওইখানে একটাই আছে, দলের প্রার্থী আছে, দলের নেতাদের প্রার্থী আছে, এমপির প্রার্থী আছে। সো এই ধরনের কারণেও কিছু ক্রোন্দল কিন্তু এখানে তৈরি হয়। ধন্যবাদ আপনাকে অনেক। আমাদের সঙ্গে যুক্ত আছেন জাহিদুল হাসান পিন্টু। পিন্টু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনাতে। আমরা আজকে আলোচনার শিরোনাম করেছিলাম তৃণমূলে জোয়ার ভাটা। পিন্টু ভাই, আওয়ামী লীগ এবং বিএনপি যদি দুটি বড় রাজনৈতিক দলের কথা বলি, এই তাদের যারা তৃণমূল আছেন, দল যখন ক্ষমতায় থাকে তখন কি জোয়ার, আর তৃণমূল ক্ষমতার বাইরে থাকলে কি তৃণমূলে ভাটা? বর্তমান আওয়ামী লীগ এবং বিএনপির প্রেক্ষাপটে কি আমরা এমনটাই দেখি কিনা? আপনার কাছে কি মনে হয় পিন্টু ভাই? ধন্যবাদ আপনাকে। জি, আমি দুজন আওয়ামী লীগ এবং বিএনপির দুজনের বক্তব্য শুনছিলাম। আমাদের রাজনীতির আগামী কি হবে কোনো দিক নির্দেশনা পাইনি, সবাই যার যার অতীত টেনে নিয়েছেন। এখন যে প্রশ্নটা আপনি আমাকে স্পেসিফিক ভাবে করেছেন, তৃণমূলের রাজনীতি, ক্ষমতায় থাকলে এই যে তৃণমূল শক্তিশালী হবে এবং ক্ষমতায় না থাকলে তৃণমূল দুর্বল হবে, এটা ইদানিং দেখছি গত কয়েক বছরে। আপনি যদি দেখেন, আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল তখন কিন্তু আওয়ামী লীগের তৃণমূল শক্তিশালী ছিল, এটা আমাদের স্বীকার করতে হবে। আবার আওয়ামী লীগ যখন সরকারি দলে আসলো, এখন গত কয়েক বছর ধরে তৃণমূলে কোন্দলও বেড়েছে, আবার আপনার ওই শক্তিশালীও হয়েছে। এখানে শক্তিশালী হয়েছে কোন অর্থে? এখানে আমি দেখি যে বিএনপির অনুপস্থিতিতে আওয়ামী লীগের শক্তিটা আরো বেড়েছে। এখানে বিএনপির জনসমর্থন আছে, এই ব্যাপারে তো কোনো দ্বিমত নেই। বিএনপি একটি মানে কর্মী নির্ভর না, সমর্থক নির্ভর দল, আর আওয়ামী লীগ একটি কর্মী নির্ভর দল। সেক্ষেত্রে বিএনপি যেহেতু আমার হিসাবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি, বা নেতৃত্বের দুর্বলতা ছিল, অথবা সরকারের যে মিসডিড গুলো ছিল সেগুলোকে যথাসময়ে তুলে ধরতে পারেনি, বা জনবান্ধব কোনো কর্মসূচি দিতে পারেনি, আওয়ামী লীগের যে মিসডিড গুলো সেগুলো ক্যাশ করতে পারে নাই। আবার আওয়ামী লীগের এখন দেখা যাচ্ছে যে টানা যেহেতু ক্ষমতায়, আপনি এটা ভালো করে বুঝবেন যে একটি রাজনৈতিক দল যখন দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকে তখন নানান বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি হয়। এই বেনিফিশিয়ারি গ্রুপ নিজেদেরকে রক্ষার জন্য সবাই তখন আওয়ামী লীগ হয়ে যায়। এই সময় আপনি দেখবেন বিভিন্ন দল থেকে এসে আওয়ামী লীগে এসেছে। এই যে কালকে তো একটা নিউজ দেখলাম, ছাত্র দলেরও নেতা, ছাত্রলীগেরও নেতা। এই যে এখানে কিছু বাগবাটোয়ারা বিষয়াশয় থাকে, ক্ষমতায় থাকলে কিছু ভাগবাটোয়ারা পাওয়া যায়, সেই কারণে সবাই এসে এখানে যোগ দেয়। এটা আবার যখন ক্ষমতায় থাকবে না, দেখবেন এই যে সুসময়ের বন্ধুরা এরাও আবার থাকবে না। তো এই মুহূর্তে যেটা মনে হচ্ছে, আপনার প্রশ্নের জবাবে আমি বলবো যে এই তৃণমূলে বিএনপিরও কোন্দল আছে। কয়েকদিন আগে আমরা নিউজ দেখলাম, এক কমিটি গঠন নিয়ে নাকি 30 লক্ষ টাকা চেয়েছে। এই যে নাকি শব্দটা বলেছি এই কারণে, এটা নাকি বলা ঠিক হয় নাই, কারণ উনি অন এয়ারে কথাটা বলেছেন, বিএনপির এক স্থানীয় পর্যায়ের নেতা। অন এয়ারে বলার পরে যখন তাকে বলা হলো আপনি যে কথাটা বলছেন বুঝে শুনে বলছেন,
আপনাকে আমি প্রমাণ দেব। এই এই এইটাও আপনার বিএনপির ভিতরেও আছে। আর আওয়ামী লীগের তো এটা বিভিন্ন জায়গায় টাকার বিনিময়ে কমিটি গঠন হচ্ছে, এটা অস্বীকার করার উপায় নেই। এটা আমি ছাত্রলীগ থেকে আরম্ভ করে বিভিন্ন দলে দেখেছি। তো ইদানিং কালে এই গত কয়েক মাস ধরে দেখছি আমি যে যেহেতু নির্বাচনের একটা বিষয় আসছে, মৌসুম আসছে, আপনি তো 94 জনের কথা বললেন না 3টা সংসদ নির্বাচনে, এটা এটা গত মানে ইয়ার ইলেকশন আরো বেশি ছিল, বরং এখন কমই আছে। জি, ঢাকা 18 এক আসনে 78 জন ছিলেন প্রত্যাশী। হ্যাঁ, আমি সেটাই বলছি, তার মানে মনোনয়ন প্রত্যাশী এই সময়টা আওয়ামী লীগে বেশি হবেন, কারণ বিএনপি নির্বাচনগুলো একে তো বয়কট করছে, আবার নির্বাচনগুলোকে ঠিক সেইভাবে মোকাবেলাও করতে পারছে না। তো আওয়ামী লীগের যিনি টিকিট পাবেন উনি ধরে নেন যে উনি নির্বাচিত। তো এই যে চিন্তাটা মানুষের মধ্যে কাজ করছে, বা আওয়ামী লীগের নেতা কর্মী না, শুধু অন্য দলের নেতা কর্মীর মধ্যেও কাজ করছে, আওয়ামী লীগ থেকে যদি মনোনয়ন পায়, মানে সে মহাজোট হোক, 14 দলীয় জোট হোক, বা বিএনপির কেউ যদি মনে করে আওয়ামী লীগ থেকে নমিনেশন পাবো, ঢুকে পড়বে। এইটা হলো আপনার আদর্শের জায়গা না, এই জায়গাটা হলো আমি দেখি ক্ষমতা, অর্থবিত্ত এবং রাজনীতিতে প্রভাব প্রতিপত্তি বিস্তারের একটা চেষ্টার অংশ হিসাবে আসছে, যেটা আমাদের রাজনীতির জন্য ভালো কিছু বয়ে আনছে না। জি, অনেক ধন্যবাদ পিন্টু ভাই। আপনার সঙ্গে আবারও যুক্ত হবে রুমিন ফারহানা এমপি। এর আগে আপনি যেটি বলছিলেন বৃহত্তম প্রতিপক্ষ হিসেবে আপনাদের উপর চাপ আছে, তো চাপ ছিল না কখন, এক, আর দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের 700 জনের বেশি হচ্ছে কেন্দ্রীয় কমিটি, তো সেই নেতাদের অনেকের বিরুদ্ধেই মামলা আছে, সেটি ঠিক, কিন্তু মামলার জন্য এখন জেলে বা গত কয়েক বছর ধরে জেলে আছেন কয়জন? আর এই 702 জন আমার জানা মতে এই কমিটির কয়জনকে আন্দোলন কর্মসূচিতে মাঠে দেখা যায়? দেখুন, আমি আপনাকে শুরুতেই বলেছি চাপ ছিল না কবে, খুবই সত্যি। বিরোধী দলে যারা থাকে তাদের বাংলাদেশের প্রেক্ষাপটে চাপ নিয়ে কাজ করতে হয়, সেটাই স্বাভাবিক, কিন্তু নির্ভর করছে কোন নেচারের সরকারটি ক্ষমতায় আছে। যদি ক্ষমতায় থাকে একটি গণতান্ত্রিক সরকার যে 5 বছর পরে একটা নির্বাচনকে তার সামনে দেখে, সে জানে 5 বছর পরে তাকে মানুষের কাছে ফিরতে হবে ভোটের জন্য, তখন তার আচরণ হয় একরকম। আর যদি সে মনে করে যে আমি 21 বছর ক্ষমতায় থাকতে পারি নাই, জনগণ আমাকে ক্ষমতায় নেয় নাই, সুতরাং এখন আমি ধরে মেরে কেটে যেভাবেই হোক আমি 42 বছর ক্ষমতায় থাকবো, তখন কিন্তু সরকারের নেচার ভিন্ন রকম হয়। তো আওয়ামী লীগ এখন সেই রকম একটা মাইন্ডসেটে গেছে যে আমি এখন আর, শুনেন, পথের এক সাইড দিয়ে যায় যার এক কান কাটা, যার 2 কান কাটা সে তো রাজার মতন মাঝখান দিয়ে যাবে। তো আওয়ামী লীগের হচ্ছে 2 কান কাটা, সে এখন রাজার মতন মাঝখান দিয়ে যায়, লুট করে যায়, ভোট লুট করে, জনগণের গণতান্ত্রিক অধিকার লুট করে, জনগণের মানবাধিকার লুট করে এবং নির্লজ্জের মতন করে। এটা তাদের কোনো রাগ ঢাকেরও এর মধ্যে ব্যাপার নাই। তো এরকম একটা অবস্থা, আমাদের 2টা কানে আছে আলহামদুলিল্লাহ। তো এরকম একটা অবস্থায় দাঁড়ায় বিএনপি যে ফাইট করছে এবং এই দীর্ঘ লড়াইটা বিএনপি করে যাচ্ছে, সেই জন্য আমি বিএনপিকে সাধুবাদ জানাই। নির্বাচনের কথা আমার ভাই বলেছেন, আমাদের যে নির্বাচনকে আমি বলবো যে বাংলাদেশের জন্মের পেছনে যদি একটা কারণ ধরা হয়, সেটা হচ্ছে নির্বাচন। একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে যখন ল্যান্ডস্লাইড ভিক্টরি আওয়ামী লীগ পেয়েছে, তখন যদি আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তর করা হতো, স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধ হয় না। তাহলে এই স্বাধীনতা যুদ্ধের একটা মাত্র চেতনা যদি হয়, সেটা হচ্ছে মানুষের ভোটের অধিকার, গণতন্ত্র। 73 সালে তাহের উদ্দিন ঠাকুর, মোশতাকের মতন লোককে ব্যালট বাক্স এরোপ্লেনে কি হেলিকপ্টারে করে নিয়ে গিয়ে জেতানো হয় নাই, তার খেসারত তো আওয়ামী লীগকে দিতে হয়েছে। বাপ বাপকেও ছাড়ে না, সেটার খেসারত আওয়ামী লীগ দিয়েছে। আমার বাবা যখন সরাইল আশুগঞ্জ থেকে জিতলো, তখন সেই জায়গাতে যখন আপনার বেসরকারিভাবে আব্বাকে নির্বাচিত ঘোষণা করা হলো, পরের দিন আবার সেখানে তাহের উদ্দিন ঠাকুর, যিনি নৌকা মার্কায়, তাকে জিতিয়ে আনা হলো এবং আব্বাকে টেলিফোন করে বলা হলো কি আওয়ামী লীগ ছাড়া জিততে পারলা না। এইগুলো তো ইতিহাস, এবং এই ইতিহাস রচনা হয়েছে আওয়ামী লীগের হাত দিয়ে 1973 সালে। তারপরে আসেন 2014 সালে ধারাবাহিকতায় 153টা আসনে নির্বাচনের আগে তারা গিয়ে সংসদ দখল করলো এবং সরকার নির্বাচন হয় নাই। তারপরে 90 গণতান্ত্রিক ধারা শুরু হয়েছিল। 2014 সালে আমার সময় বললেন 153টি আসনে তারা সংসদ গঠন করলেন। তখন তারা ওয়াদা করেছিল যে এটা একটা নিয়ম রক্ষার নির্বাচন, আমরা দ্রুতই আরেকটি অংশগ্রহণমূলক নির্বাচন দেব। পরে যখন তারা দেখলো যে প্রশাসন, পুলিশ সবকিছু ব্যবহার করে তাদের আর নির্বাচন দিতে হচ্ছে না, তারা কোনো মতে পার পেয়ে যাচ্ছে বলে তারা ভাবছে, তারা কিন্তু 5 বছর কাটিয়ে দিয়েছে। 18 সালে যে নির্বাচন, সেটা আমি বিএনপিকে সরিয়ে রাখি, আমি বিএনপির কথা বলবো না। আপনি টিআইবির রিপোর্ট দেখেন, আপনি সুজনের রিপোর্ট দেখেন, আপনি বাম মোর্চার কথা শোনেন, আপনি 14 দলের শরিকদের কথা শোনেন,
রাশেদ খান মেনন কি বলছে, শরীফ নুরুল আম্বিয়া কি বলছে, যারা 14 দলের সাথে থেকে নির্বাচন করেছে তারা সেই নির্বাচনকে কি বলছে, আপনি সেটা দেখেন, তখন আপনি বুঝবেন যে কি ধরনের নির্বাচন হয়েছে। পর্যবেক্ষকদেরকে যেতে দেওয়া হয় নাই, তারপরে যে কয়জন সাজানো গোছানো বিদেশি পর্যবেক্ষক নিয়ে এসেছিল তারাও কিন্তু হাটে হাড়ি ভেঙে দিয়ে দেশ থেকে গেছে। তো সুতরাং কি ধরনের, কলিমুল্লাহ সাহেব মনে হয় নির্বাচন পর্যবেক্ষক ছিল জানি পপে, যাই হোক সে আলাপে আমরা যাচ্ছি না। তো কি ধরনের নির্বাচন 2018-তে হয়েছে সেটা বাংলাদেশে মানুষ দেখেছে। এরপরে আমি স্থানীয় সরকার নির্বাচনের 2টা ছোট্ট উদাহরণ দিই। দেখেন, ভোট নিলে নৌকা মার্কার লোকজনই নিতে পারবে, পিটিয়ে কক্সবাজারের একজন ইউপি চেয়ারম্যান এই কথাটি বলছেন। আপনি নিশ্চয়ই খবরটি দেখেছেন, তিনি সাবেক মন্ত্রী পরিষদ সচিবের আপন ছোট ভাই। তো সুতরাং ভোট কিভাবে করতে হয় এটা একেবারে ইউপি যেমন জানে, সংসদও সেরকম জানে। কালকিনি পৌর নির্বাচনে একজন স্বতন্ত্র মেয়র প্রার্থী, তিনি জেতেনও নাই। কেন নৌকায় ভোট দেওয়া হয় নাই? সেই কারণে তার অর্ধশত কর্মীর বাড়িঘর পিটিএ স্ম্যাশ করে দেওয়া হয়েছে। আমি শুধু 2টা উদাহরণ দিলাম, আর অসংখ্য উদাহরণ গণমাধ্যমে এসে যেখানে স্থানীয় নির্বাচনগুলোতে গিয়ে আওয়ামী লীগের বড় বড় নেতারা বলছেন যে যদি এলাকায় থাকতে চাও, যদি কোনোভাবে প্রাণ নিয়ে বাঁচতে চাও, যদি এলাকা ছাড়া হইতে না চাও, যদি বাড়িঘর টিকায় রাখতে চাও, যদি তোমার বাড়ির মেয়ে বউয়ের সম্মান রাখতে চাও, নৌকায় ভোট দিতে হবে। আপনার নিশ্চয়ই মনে হচ্ছে সুবর্ণচরের একজন গৃহবধূকে শুধুমাত্র ধানের শীষে ভোট দেবার কারণে কিভাবে গ্যাং রেপ করা হয়েছে, এবং সেই ভদ্রমহিলা এখনো বিচার পান না, উল্টা তাকে থ্রেট দেওয়া হচ্ছে বলে তিনি মানববন্ধন করেছেন। আমি আপনাকে আরেকটা কথা বলি, যে না একটু কথা বলি, প্লেট চুরির কথা বলেছেন। আমরা তো আমাদের মহাসচিব, বিএনপির যিনি মহাসচিব, তার ভদ্রতা এবং তিনি একজন অত্যন্ত ভদ্র ব্যক্তি হিসেবে বিএনপি শুধু না সারা দেশের মানুষের কাছে, আমাকে আওয়ামী লীগের কাছেও মানে পরিচিত, এবং অত্যন্ত সুনামের সঙ্গে তিনি দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে তো ময়লার গাড়িতে আগুন দেওয়ার মামলা আওয়ামী লীগ দিয়েছে। সুতরাং আওয়ামী লীগ যদি এই কথা বলে প্লেট চুরির মামলা, তাও আবার সাবের হোসেন চৌধুরী খুব দারুণ একটা কথা 2 দিন আগে বলেছেন যে আমরা এখন আছি হ্যাঁ নার সংসদে। উনি এই কথাটা আমার খুব ভালো লেগেছে। উনি যখন এই কথাটি বলছেন সেই আলোচনায় আমি উপস্থিত ছিলাম, পরে দেখি একই ধরনের কথা বলছেন রাশেদ খান মেনন। তিনি বলছেন যে বাজেট আলোচনায় আমাদেরকে স্টেজে উঠিয়ে দেওয়া হয়, আমরা 10 মিনিটে বলি, 10 মিনিটে তো আসলে বাজেট আলোচনা হয় না। ঠিক একই আলোচনায় বসে রেহমান সোবহান বলছেন যে এটা আসলে একটা নাটকের মতন হয়, মঞ্চস্থ হয় নাটক, এর বেশি কিছু নয়। যেইভাবে টিআইবিও বলেছেন এই পার্লামেন্টকে পুতুল নাচের নাট্যশালা। তো আওয়ামী লীগ তো ভোট মেজরিটি নিয়ে দখল করে প্রতিটা জায়গায় যেটা দখল করেছে, আমি জায়গা সে তৈরি করেছে। টিটু ভাইকে শুনি একটু। টিটু ভাই, আপনি এর আগে বলছেন যে বিএনপির আমলটাতে বা বিএনপি, আর একটা কথা, আওয়ামী লীগ কর্মী নির্ভর দল না, আওয়ামী লীগ ক্যাডার নির্ভর দল। ধন্যবাদ আপনাকে। প্রত্যাখ্যান করেছিল বিএনপিকে এসব কারণেই জনগণ, বিএনপি মানুষের ভোটের অধিকার দেয়নি, বিএনপি যেনতেনভাবে নির্বাচন করেছে ইত্যাদি। তো তারা তো প্রত্যাখ্যাত হয়েছেন। এখন যখন আপনাদের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তোলে, সেটি কি শুধুমাত্র বিএনপি রাজনৈতিক বিরোধিতার জন্যই করে বলে আপনি মনে করেন, নাকি এর মধ্যেও কিছুটা ভিত্তি আছে? না, ওনারা যেটা করে আর উনি যেটা বললো আর কি, এখন কি বলবো আর কি, ওনারা 2001 সালে পূর্ণিমার ঘটনা তো আপনারা জানেন। তো আমি এগুলো বইলে ইতিহাস আর করতে চাই না। উনি তো একই টেপ, আপনি যাহাই বলবেন উনি ওই গরুর রচনার একই রচনা, শুধু উপরের একটা বলছেন 2001-এ যদি পূর্ণিমা হয় আর 2018 নির্বাচনের পরে আমরা সুবর্ণচরের মতো ঘটনা ঘটবে, তাহলে কি এরকম পাল্টাতেই হবে? এটা শুধু দেখেন, আমি আপনাকে বলি যে এই যে 2-1টা বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে, কিন্তু না অবশ্যই কারণটা হলো আমরা তো একটা এই যে হিন্দু ধর্মের এই যে মাইনরিটিদের উপরে যে অত্যাচারগুলো 2001 থেকে 2001-এর ভোটের পরে হয়েছে, এটা তো ডকুমেন্টেড, আমাদের কাছে এটার উপরে ডকুমেন্টেশন আছে। ওটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আর নির্বাচন পরে সহিংসতা, এই কয়েকদিন আগে পশ্চিম বাংলার নির্বাচনে দেখেন না কেন, সরকার দল ক্ষমতায় বিজেপি, তার মধ্যেও কিন্তু হত্যা হয়েছে। এইটা হতেই পারে 2-1টা জায়গায়, বাট আমি এগুলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেব। উনি যে জায়গায় ওনারা মিস করেন, দেখেন ওনারা কিন্তু সামরিক শাসন দিয়ে ওনাদের নেতা এদেশে বহু দলীয় গণতন্ত্রের উদ্ভব করছে। সামরিক শাসনের মাধ্যমে আমাদের নাম জানি কি যে সংবিধান, পবিত্র সংবিধানকে একেবারে করে মানে সমাপ্তি করে উনি ক্ষমতা চালাইছে। এই সময় উনি গণতান্ত্রিক করছে। তো ওনাদের সাথে কথা বলে আসলেই খুব দুষ্কর। কারণটা হইল যে এই আপনি দেখেন, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ কখনো ভোটের বাইরে অন্য কোনো প্রক্রিয়ায় কখনো ক্ষমতায় গেছে বা যাওয়ার কোনো সম্ভাবনাও নাই। আমাদেরকে এই জনগণ নিয়েই, আমাদেরকে কর্মী বাহিনীকে নিয়ে আমাদের কাজ করতে হবে। নিয়ে বিএনপি প্রশ্ন তোলে। শুনেন, ভোটের প্রক্রিয়াটা সুষ্ঠু হবে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে যদি ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বী থাকে। আপনি যদি যে মাঠে দেখেন যে আপনিই খালি টিম নিয়ে গেছেন আর একজন টিম নাই, তখন যে খেলাটা হবে সেই খেলাটাকে আপনি তো ফেয়ার বলবেন না আনফেয়ার বলবেন। আমরা যখন নির্বাচনে, উনি বারবার একই রাতের আলা দিনের আলা কত বলে, মানে প্রত্যেকটা
প্রত্যেকটা 2018 নির্বাচনে প্রত্যেকটা জায়গায় ওনাদের 3টা প্রার্থী ছিল, বলুক মিথ্যা কিনা সত্য। তো ওনারা 15 দিন আগেও জানতো না যে পোস্টার লাগাবে কি লাগাবে না, মানে আমি প্রার্থী না আরেকজন প্রার্থী। তো এটা তো নির্বাচন হয় না, নির্বাচনের জন্য যথেষ্ট প্রস্তুতি লাগে। আপনাদের ভয়ে নাকি 3টা প্রার্থী দিতে হয়েছে বিএনপি বলে? শুনেন, এটা তো বলবেই যে খেলায় হেরে যায়, যে প্রতিযোগিতা হেরে যায় তার অনেক যুক্তি থাকবে। শুনেন, আমি আপনাকে পরিষ্কার করে একটা কথা বলি, জনগণ যদি কারোর পক্ষে থাকে তাকে আপনি ভোটেও পারবেন না, আন্দোলনেও পারবেন না, সংগ্রামে পারবেন না, তাকে কখনো বঞ্চিত করতে পারবেন না। সেটা বঙ্গবন্ধু 70-এর নির্বাচন পরে এই দেশকে স্বাধীনতা উপহারের মাধ্যমে উনি যে কথাটা বলছে একদম বিভ্রান্তিমূলক কথা। ভোটটা ছিল হলো অধিকার আন্দোলনের একটা ধাপ, মানে 66 6 দফা আলটিমেট গোল আমাদের স্বাধীনতাই ছিল। ভোটের রাজনীতি ছিল না ওই সময়, যে ভোটে প্রমাণ করার জন্য, এবং ভোট নিয়ে পাকিস্তানি সরকার চিন্তিতও ছিল না। ভোটে জিতুক আর না জিতুক এটা নিয়ে তারা খুব বেশি দুশ্চিন্তা করলে তাইলে অন্য ব্যবস্থা নিত। এর আগেও 54-তে নির্বাচন হয়েছিল, এক বছরও তারা আমাদেরকে থাকতে দেয় নাই। বাট জনগণ যখন একত্রিত থাকে, জনগণ যদি আমার পক্ষে থাকে, উনি তৃণমূলে যাক না কেন, যে দেখুক না কেন যে কোথায় ওনাদের আছে। আমি একটা কথা বলি আজকে অন রেকর্ড বলে যাই, উনিও শুনে রাখুক, যে এই তৃণমূল পর্যায়ে ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপি মার্কা নিয়ে যদি বর্জন করে, আগামীতে নেতা কর্মী পাওয়া ওনাদের জন্য দুষ্কর হবে। অনেক ধন্যবাদ টিটু ভাই আপনাকে। পিন্টু ভাই, এর আগের আলোচনায় আপনি বলছিলেন যে তাদের দিক নির্দেশনার কিছু পাননি, কিন্তু ব্যাপারটা যদি এরকম করে জানতে চাই, এখন এখানে আমাদের সঙ্গে যে দুজন নেতা উপস্থিত আছেন, মোটামুটি তারা যে দলে রিপ্রেজেন্ট করছেন তাদের দলীয় বক্তব্য অনেকটা এরকমই। তাহলে রাজনীতিতে সামনের দিনগুলোতে সহনশীলতার আশা আমরা কতটুকু করতে পারি? ধন্যবাদ। সহনশীলতার আশা না, আমি খুব একটা দেখছি না। কারণ আমাদের রাজনীতিতে না, শুধু আমাদের রাজনীতি থেকে শুরু করে সমাজের সর্বত্রই এটা অসহিষ্ণুতা বেড়েছে আমাদের মধ্যে। এটা গবেষণা করলে হয়তো বের হবে, কিন্তু আমরা চারপাশে যা দেখি, সমাজের গতিপথের পরিবর্তনগুলো, রাজনৈতিক বাকগুলো যদি সবকিছু যদি অবজার্ভ করি, আমরা এটা স্পষ্ট যে সমাজের সহিষ্ণুতা কমেছে। এই কমার পিছনে রাজনৈতিক অসহিষ্ণুতা একটা বড় জায়গা। কারণ রাজনীতি যদি সহিষ্ণু হয় তাহলে অন্যান্য জায়গাগুলো আপনার ঠিক হয়ে যায়। তা আপনারা যে আলোচনাগুলো আজকে করছেন, এই যে সহিষ্ণুতা, দেখেন এই যে এই 70 সাল থেকে আরম্ভ করে এখন 2021, 51 বছরের ইতিহাস আমি দুজনের কাছে পাল্টাপাল্টি গালিগালাজগুলি শুনলাম। আগামী 10 বছরে আমরা কে কি করব, আমাদের রাষ্ট্র কোথায় যাবে, সেই আলোচনা কিন্তু আমাদের রাজনীতিতে এই যে রাজনীতিবিদরা খুব একটা করছেন না। এইটাই হলো আমার জায়গাটা। এখন আপনি বলতে পারেন যে বিএনপি বলতে পারে যে আওয়ামী লীগ জোর করে ভোট নিচ্ছে, হ্যাঁ জোর করে ভোট নিচ্ছে। তো বিএনপি কি করছে? বিএনপি বলবে যে জোর করলে আমি কি করব, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে। আওয়ামী লীগও বলেছে অতীতে বিএনপিও তো রাষ্ট্রযন্ত্র ব্যবহার করেছে, এটা তো ফ্যাক্ট। হ্যাঁ, এটা তো অস্বীকার করার উপায় নাই, দুই দল ক্ষমতায় থেকে রাষ্ট্রযন্ত্র সবাই ব্যবহার করেছে। তারপরেও যদি ওই যে টিটু একটা কথা বলেছে, জনগণ যদি সাথে থাকে, খুব বেশি দিন জোর করে থাকা যায় না। এটা বিএনপিও পারে নাই, জাতীয় পার্টিও পারে নাই, আওয়ামী লীগও পারবে না। যদি মনে করেন যে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সারা জীবন ক্ষমতায় থাকবে, এটা কারো পক্ষে সম্ভব না। এখন এই জায়গাটায় আমি আশা করছিলাম, একটু বলি একটা মিনিট, আমি আশা করেছিলাম এই রাজনৈতিক দলগুলো আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবে। আপনি যদি একটি নিরপেক্ষ নির্বাচন দেন, তাতেও কোনো লাভ হবে না। কেন হবে না? আপনি বলতে পারেন আমি নেতিবাচক কথা বলছি। আমার 91 সালে কি নিরপেক্ষ নির্বাচন হয় নাই? বিএনপি ক্ষমতায় এসেছিল। 96 সালে নিরপেক্ষ নির্বাচন হয়েছে, আওয়ামী লীগ এসেছিল। 2008-এ নিরপেক্ষ নির্বাচন হয়েছে। এই যে 2001-এ হয়েছে, চারটা নিরপেক্ষ নির্বাচন হওয়ার পরেও আমরা 50 বছরের সেই নির্বাচনী ব্যবস্থা নিয়েই কথা বলছি। কেউই কি আমার নির্বাচনী ব্যবস্থাটাকে পার্মানেন্টলি একটা শক্তিশালী করার চেষ্টা করেছি? আমরা একে অপরের দোষ দিয়ে যাচ্ছি। দোষই তো দিবে, কারণ আলটিমেটলি আমি আমার এই যে প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হলে নির্বাচনটাও শক্তিশালী হবে, সেই জায়গায় আমি হাত দেই নাই। তারপরে শুধু নির্বাচন সুষ্ঠু হলেই হবে না, নির্বাচন পরবর্তী আমার রাষ্ট্রের শাসন ব্যবস্থা কি হবে সেটাও আমাকে কথা দিতে হবে। আমি নিরপেক্ষ নির্বাচন 2001-এ দিয়েছি। 2001-এর নিরপেক্ষ নির্বাচনের পর সারা দেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হয়েছে, শুধু হামলা না, সিস্টেমেটিক হামলা হয়েছে। আওয়ামী লীগ ভয় পেয়ে গেছে, যার ক্ষমতা থেকে গেলে তো এই অবস্থাই হবে। এই যে আবার যদি ধরেন এই 96 সালেও যদি ধরেন নিরপেক্ষ নির্বাচন দিয়েছি, তো কি হয়েছে? 2008-এ নিরপেক্ষ নির্বাচন, 6-এ নিরপেক্ষ নির্বাচন দিতে যাই নাই, এই যে সামরিক বাহিনী এসে একটা কেয়ারটেকার সরকার বসিয়ে দিয়েছে। 2008-এ নিরপেক্ষ নির্বাচন হয়েছে, এখন 12-14 বছর ধরে বিএনপি ক্ষমতার বাইরে। তো আমার লাভটা কি?
আমি বলছি যে শুধুমাত্র নিরপেক্ষ নির্বাচনই এনাফ না, নির্বাচন পরবর্তী রাষ্ট্র কিভাবে চলবে সেই কথাগুলো জনগণকে দিতে হবে। না দিলে কি হবে সেটাও আপনার করতে হবে। এটা আইনি ব্যবস্থা দিয়ে আমি পারবো না। বুঝতে এটা পেরেছি বিন্দু ভাই, আপনাকে অনেক জনগণের ধন্যবাদ। সিদ্ধান্ত। মিস্টার রুমিন ফারহান এমপি, এর আগে আপনি যেটি বলছিলেন যে 2014 নির্বাচনের কথা, যে নির্বাচন নিয়ম রক্ষা নির্বাচন বলার পরেও যখন তারা পার পেয়ে গেছে, আপনি যে শব্দটি ব্যবহার করেছেন, তো পার পেয়ে গেছে বলে যদি আপনারা মনে করেন তাহলে তো প্রশ্নটি এরকম করে আসবে, আপনারা পার পেতে দিলেন কেন? আমাদের হাতে হেলমেট বাহিনী নাই, আমরা লগি বৈঠা দিয়ে মানুষকে রক্তাক্ত করে তার উপর নৃত্য করতে পারি না, আমাদের সেই ক্যাডার বাহিনী নাই। বিএনপি যে ওই যে একটা কথা আছে না যে বিএনপি তো ভদ্রলোকের দল দিনের শেষে, যে ক্যাডার নির্ভর দল যেটা, অস্ত্র নির্ভর দল যেটা, লগি বৈঠা নির্ভর দল যেটা, সেগুলো তো আমরা দেখেছি 176 দিন একসাথে হরতাল করতে দেখেছি। আমরা দেখেছি অফিসগামী লোককে কিভাবে দিগম্বর করেছে, আমরা দেখেছি কিভাবে প্রশাসনের লোক এনে জনতার মঞ্চ করা হয়েছে। না, এগুলো তো তুলবেই, সেগুলো তো বলে লাভ নাই। আর দুই একটা বিচ্ছিন্ন ঘটনা কোনো আমলে হয় নাই এটাও আমরা বলবো না, কিন্তু আওয়ামী লীগ যেই ধারাবাহিকতাটা রক্ষা করেছে, এবং এখন তো আমি বলবো যে আওয়ামী লীগের ভেতর থেকে লোক বলছে যে ক্যাডার লাগবে নাকি, পুলিশ আছে আমাদের বাহিনীর লোকজন আছে, সুতরাং আমাদের তো আর ক্যাডার লাগে না, আমাদের তো তারাই যথেষ্ট। তো এই যে পুরো দলের সাথে রাষ্ট্রকে একীভূত করে ফেলা, এটা তো গত এক যুগ ধরে আওয়ামী লীগ করেছে। আর আওয়ামী লীগের ভোটের তো কায়দা আছে, ওদের স্থানীয় সরকারে বলে দেওয়া হয় যে ভোট করবার কায়দা আছে, আগে সেন্টারের মধ্যে গিয়ে বলে দিতে হবে তুমি হচ্ছ রাজাকার, তুমি হচ্ছ অমুক, তুমি হচ্ছ তমুক। সুতরাং ভোট যদি ঠিক মতো না হয়, পাল্টা কায়দা আপনারা করতে পারেন না কেন? পাল্টা কায়দা আপনাকে তো আমি শুরুতেই বলেছি যে রাষ্ট্রযন্ত্র যখন আপনি ব্যবহার করবেন, যখন আপনি এমনভাবে পুরো কায়দাটাকে সাজাবেন যে যেখানে ভিন্ন মতের আর কোনো জায়গা নাই, ভিন্ন রাস্তার আর কোনো সুযোগ নাই, সেই জায়গাতে তো আসলে কায়দা আর কিভাবে আপনি করবেন? কায়দা হয় তখন যখন একটা দলের সাথে একটা দলের লড়াই হয়। 1.5 কোটি ভুয়া ভোটার, সেটিও ছিল রাষ্ট্রযন্ত্র ব্যবহার করেই আওয়ামী লীগ যেটি বলে আপনাদেরকে। আওয়ামী লীগ তো অনেক কথাই বলে, আওয়ামী লীগের কথা তো আর হবে না, আওয়ামী লীগ তো অনেক কথাই বলে। আওয়ামী লীগ সেই ভুয়া ভোটার হোক আর ইয়ে ভোটার হোক, তবু তো সেই সময় ভোট ছিল। এমনকি আইয়ুব খানও একটা নিরপেক্ষ নির্বাচন দিতে পেরেছে। আমার ভাইয়ের কথা আজকে আমি খুব অবাক হলাম, উনি খুব ভালো পড়াশোনা করেন, উনি এই কথা কি করে বললেন যে স্বাধীনতায় গণতন্ত্রের কোনো স্বপ্ন ছিল না? আপনাদের স্বাধীনতার ঘোষণাপত্রটা উনি নিশ্চয়ই পড়েছেন। ভোটের উপলক্ষে না, স্বাধীনতার অর্জনের একটা ধাপ ছিল হলো নির্বাচন। হ্যাঁ, নির্বাচন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ ছিল। যদি সেই ধাপটা তারা অতিক্রম করে আপনাদের হাতে, বা যারা সেই সময় বিজয় হয়েছে আওয়ামী লীগ ল্যান্ডস্লাইড ভিক্টরি, তাদের হাতে ক্ষমতাটা দিত, তাহলে তো আর সেই সময় যুদ্ধের মানে হয় না, যুদ্ধ শুরু হয় না, ক্ষমতা যদি সেই সময় হস্তান্তর করা হতো। এবং এই কথাটাই স্বাধীনতার ঘোষণাপত্রে খুব পরিষ্কারভাবে বলা হয়েছে। হ্যাঁ, সেখানে 6 দফার কথা এসছে, সেখানে ভাষা আন্দোলনের কথা এসছে, সেখানে বৈষম্যের কথা এসছে, সোনার বাংলা শ্মশান কেন, সেই পোস্টারই তো সেই সময় তৈরি হয়েছে। সেই শ্মশান নিয়ে আমরা এখনো বৈষম্য নিয়ে কথা বলতে পারি, সেই দিকে না যাই, আমরা নির্বাচন নিয়ে আছি। তো সেই ঘোষণাপত্রতেও এটা খুব স্পষ্ট যে সেই সময় যদি জনপ্রতিনিধিদের হাতে, নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর হতো, তাহলে তো আপনি একটা কথা বলেছেন, জনগণ যদি সাথে থাকে, মানে সেটি হচ্ছে যদি বিরোধী দলের সাথে থাকে বা সরকারি দলের সাথে না থাকে, তাহলে বেশি দিন ক্ষমতা থাকা যায় না। তাহলে জনগণ তাহলে আওয়ামী লীগের সঙ্গে আছে, আমরা ধরতে পারি। আছে, সেটার প্রমাণটা কি? সেটা আন্তর্জাতিক মানদণ্ডটা কি? সেটা হচ্ছে আপনাকে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন দিতে হবে, সেটা আপনি দিয়ে দেখেন জনগণ আছে কিনা। জনগণ তো কর্মীর মতন মাঠে নামবে না। যদি সুষ্ঠু না হয় তাহলে জনগণই সেই ভোট সুষ্ঠু করতে বাধ্য করবে। উনি কিন্তু একটা কথা, আরেকটা কথা উনি সেখানে যুক্ত করেছেন যে আজকে হোক আর কালকে হোক আপনাকে ক্ষমতা থেকে নামতেই হবে। সুতরাং আপনি 21 বছর ক্ষমতায় ছিলেন না বলে আগামী 42 বছর আপনি ওই 14 আর 18 কায়দা মেনটেন করে করে ক্ষমতায় থেকে যাবেন, এটা কিন্তু খুব ভুল ধারণা। আরো বেটার হবে, চিন্তা করেন না। উনি একটা সুন্দর কথা বলছেন, আপনার ফেনী আর রাউজানের মডেলের কথা মনে আছে তাই না? এই দুইটা এলাকায় উপজেলা বলেন, পৌরসভা বলেন, ইউনিয়ন পরিষদ বলেন, গত কয়েক বছরে কোনো নির্বাচন হয়নি, সব বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তো আওয়ামী লীগ এখন চলছে ফেনী আর রাউজান। ওনাকে আমি একটু ধন্যবাদ দিচ্ছি প্রথমেই, উনি একটা সত্য কথা আজকে বলছেন, যারা টিভিতে আজকে দর্শকরা শুনছেন, যে বিএনপি হলো ভদ্রলোকের দল। একেবারে শতভাগ একমত। আমরা হলো কৃষকের দল, আমরা হলো শ্রমিকের দল, আমরা হলো খেটে খাওয়া মানুষের দল। এবং সেই জন্যই এই দেশের গ্রেটার মানুষ, বেশিরভাগ মানুষই কিন্তু খেটে খাওয়া মানুষ, মানে ভাগ্যবঞ্চিত মানুষ। যে জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভদ্র নয়, ওনার ভাষায় না তো, ওনারা তো ভদ্রলোক। আমরা যারা মাঠে থাকি, যারা শ্রমিক নিয়ে রাস্তায় লড়াই করি, সংগ্রাম করি, তাদেরকে উনারা ভদ্রলোক বলে না। এটা স্বাভাবিক জিনিস। ওনারা ভদ্রলোক বলে হলো ওনারা সুশীল নিয়ে আলোচনা করবে, ওনারা টক শোতে করবে, ওনারা রাস্তায় রক্ত ঝরাবে না, রাস্তায় ঘাম ঝরাবে না, সংগ্রাম করবে না, ওনাদের জন্য আইনেক সবাই দিয়ে দিবে আর কি। মানে সুন্দর একটা ইউএনআইসি একটা নির্বাচন করবে, সেই নির্বাচন ওনাদেরকে, শুনেন, ওনাদেরকে জেতায় না দিতে পারলে, ওনাদের
উনাদেরকে ক্ষমতায় না দিতে পারলে কোনো নির্বাচনই ওনারা ফেয়ার মনে করবে না। জনগণ ওনাদের সাথে দিনে দিনে দূরে সরে যাচ্ছে, দূরে সরতে সরতে আমি তো বললাম যে আপনি মার্ক মাই ওয়ার্ড, এই 6 মাসের মধ্যেই তো নির্বাচনটা হয়ে যাবে। এই ইউনিয়ন পরিষদ নির্বাচনটা যদি হয়ে যায় তারপরে তারা তৃণমূলে যে তাদের কর্মীও পাবে না, বিকজ রাজনৈতিক অস্তিত্ব নির্ভর করে নেতৃত্বের উপরে। কর্মীরা তো জনগণের এখন জন্য- এমনিতেই থাকতে পারে না মামলার না না শুনেন, এইটা আপনি মামলা, ভালো শুনেন শুনেন গুম, শুনেন বিচার বহির্ভূত এইটা হত্যা, কোনটা শুনেন, বাদ শুনেন, দিবেন? একটা কেন্দ্রীয় বিএনপির নেতা দেখান যে জেলে আছে। আর 2001 থেকে 2006 সময় মানুষের কথা বাদই দিলাম, আমার পরিবারের আমরা 2 ভাই এবং আমার বাবা সহ 3 জন জেলে ছিলাম, এবং আমাদের বাসায় কোনো পুরুষ মানুষ ছিল না। আমার বাসার উদাহরণ দিলাম। তো উনাদের তো এখন তো সবাই দেখি বহাল তবিয়াতে টক শোতে শেষ করবো। যাচ্ছে, সুন্দর করে প্রেস কনফারেন্স করছে, ডেইলি প্রেস কনফারেন্স করে, শুধু জনগণের সাথে সম্পৃক্ততাটা নাই। আর আমরা এখন মানুষের কাছে যাচ্ছি। কোভিডের মধ্যে আমি ওনাদেরকে একটা পরামর্শ দিয়েছিলাম আপনার এই অনুষ্ঠানে, জি, যে শেষ কোভিডের করবো। মধ্যে ওনারা যদি একটা মানে হরতাল দিত, যে ঠিক আছে এখন মানুষকে বাঁচানোর জন্য আমরা একটা হরতাল ডাকলাম, তাহলে মানুষ রক্ষা পাবে। সরকার যেহেতু অনেক করতে ধন্যবাদ পারছে না, আসানুল ইসলাম তাতেও তো টিটু এমপি, বেসরুমিন জনসম্পৃক্ত ফারহান একটা কাজ এমপি, করা এছাড়া আমাদের সঙ্গে যুক্ত ছিলেন জাহিদুল হাসান পিন্টু। পিন্টু ভাই আপনাকে ধন্যবাদ। দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদককে। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।